আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সংস্কার কমিশনগুলো হয়েছে তাদের রিপোর্টে যেসব সাজেশন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি আমার টেক বলবো। আমি বিস্তারিতভাবে কথা বলবো মূলত সংবিধান সংস্কার কমিশন নিয়ে বেশি, কারণ এটা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা কথা বলছি এবং এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য 4টা জমা হয়েছে, এর মধ্যে আমি নিজে একটা কমিশন সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আর বাকি দুটো যেগুলো জমা হয়েছে পুলিশ এবং দুদক, সেগুলো নিয়েও কথা বলতে চাই। আজও সংবিধান সংস্কার কমিশন নিয়ে দুটো কথা, ধাপে ধাপে অনেকগুলো ভিডিও হয়তো হবে এই রিলেটেড। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে আসলে খুব বেশি কিছু আসলে আমার বলার নেই। আমি মূলত আমাদের প্রস্তাবগুলোর জাস্টিফিকেশন গুলো দেওয়ার চেষ্টা করব। এখানে বলে নেওয়া ভালো, সবগুলো প্রস্তাব যে আমি নিজে ব্যক্তিগতভাবে সমর্থন করি তা নয়। একটা কমিশন যখন তৈরি হয়, এখানে অন্যান্য সদস্যরা আছেন, সেই সদস্যদের মধ্যে আমরা কালেকটিভলি সিদ্ধান্ত নিয়েছি শেষ পর্যন্ত। সুতরাং ব্যক্তিগতভাবে আমাদের এগুলোর সাথে ডিফার করার সুযোগ নেই, নিশ্চয়ই বুঝতে পারেন। সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করেছি। ফলে যেটা হয়েছে, আমার চাওয়া কিছু জিনিস এখানে ইনক্লুডেড হয়নি, আবার উল্টো আমি চাইনি এমন কিছু ইনক্লুডেড হয়েছে। এবং এটা শুধু আমার ক্ষেত্রে সত্য না, সব সদস্যের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। এমনকি আমাদের যিনি চেয়ারম্যান মিস্টার বদিউল আলম মজুমদার, তার মতো এত জ্ঞানী, অভিজ্ঞ এবং শ্রদ্ধেয় একজন মানুষ, তারও চাওয়া অনেক কিছু আমরা ডিবেট করেছি, অনেক ক্ষেত্রে সেটা ইনক্লুডেড হয় নাই। কিন্তু এই ডিসিশনগুলো আমরা সামষ্টিকভাবে আমরা আপহোল্ড করব। সংবিধানের অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো আমি সমর্থন করেছি, সেগুলো নিয়েও কথা বলবো, সেগুলো জাস্টিফিকেশন, এবং যেগুলো আমি সমর্থন করি না সেগুলো নিয়েও কথা বলতে চাই। বেশ কয়েকটা ইস্যু আছে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করতে চাই। তো আজকে একটা নিয়ে কথা বলি। আর একটা জিনিস একটু বলে রাখা ভালো, সংবিধান সংস্কার কমিশন নাগরিক সমাজের সাথে যখন তারা মতবিনিময় করছিলেন, তখন আমাকেও ইনভাইট করেছিলেন। আমি আমার প্রস্তাবনা দিয়ে এসেছি এবং অনেক কিছু একটু রিফ্লেকশন এখানে আছে, কারণ এই কথাগুলো অনেকেই বলছিলেন। কিন্তু দু একটা জিনিস আমি আগে যেগুলো আসলে সঠিক বলে মনে করছি না এবং কেন না, সেটা কথা বলতে চাই। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখছি, তাদের সারসংক্ষেপে আছে, যেটা নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে। সংসদ নির্বাচনে পার্টিসিপেট করার বয়স 21 বছর করা এবং সংসদের 10% আসন তরুণদের জন্য সংরক্ষণ করা। আজকে এটা নিয়ে কথা বলতে চাই। একটা কথা শুরুতে বলে রাখা ভালো, এই দুটো দেখে আমার কাছে সিম্পলি ফার্স্ট ইমপ্রেশন মনে হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থান দেখে সংবিধানে এই রকম একটা বিষয় ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা এটুকু বলে রাখতে চাই, সেটা হলো একটা সংবিধান খুব দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। এটা একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে তৈরি হতে পারে না। মনেই হতে পারে যে যেহেতু অনেক তরুণ এবার এই মুভমেন্টে ছিলেন, তাদের অনেকের বয়স 25 হয় নাই, সুতরাং তারা ইলেকশন করতে চান বলেই এটা তাদের চাপে হয়েছে বা তাদের ইচ্ছায় হয়েছে। আমি এটাকে এরকম ভাবেই দেখতে চাই, অন্তত আমার কাছে পারসেপশনটা এরকম বাইরে থেকে মনে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, 21 বছর বয়স কি ফিট সংসদ সদস্য হওয়ার জন্য? একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সংসদ সদস্য, আমরা যখন সংবিধান রচনা করব, সংসদ সদস্যের আদতে যে কাজ, সংসদের কাজ হচ্ছে তারা আইন প্রণয়ন করবেন এবং রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা করবেন, সেই নীতি পরিবর্তন করবেন। এইগুলো শুধু আইন প্রণয়ন না, সাথে এগুলো আমাদের সংসদ সদস্যরা এলাকায় গিয়ে ওটা দেয়, সেটা দেয়, রাস্তা বানিয়ে দেয়, টিআর কাবিখার টাকা বিতরণ করে, ওই ওটা বানিয়ে দেওয়ার জন্য করে, মসজিদে অনুদান দেয়, সেলাই মেশিন বিতরণ করে। এগুলো কোনোভাবেই সংসদ সদস্যের কাজ না। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এগুলো এক্সক্লুসিভলি স্থানীয় সরকারের হাতে থাকার জন্য চাইব। কোনোভাবেই যাতে এমপিদের এই ধরনের কোনো সংযোগ এলাকার এসব উন্নয়নমূলক কাজে, মানুষের সেবামূলক কাজে না থাকে, সেটা এনশিওর করতে হবে। তাহলে 21 বছর বয়সে এমপিরা আসছেন, সুটেবল বয়স কিনা? তারও আগে প্রশ্ন হচ্ছে, 21 বছর কি ম্যাচিওর্ড হয় মানুষ? পৃথিবীতে অনেক স্টাডি আছে, যে কেউ দেখতে পারেন যে অ্যাডাল্ট হওয়ার বয়স 25 বলা হচ্ছে। এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে এবং এটা এখন স্বীকৃত। বিশেষ করে আমাদের মানসিক ডেভেলপমেন্ট 25-এর আগে হয় না, মানে বেসিক ডেভেলপমেন্টও হয় না। আমাদের ব্রেইনেরও বেশ কিছু অংশের চূড়ান্ত ডেভেলপমেন্ট এসে যে স্থির হওয়া, সেটা 25-এ এসে হয়। সো 25 বছর বয়সের নিচে যখন আমরা কাউকে সংসদ সদস্য করতে চাই, আসলে কি অর্জন করবো তাকে দিয়ে? কেউ বলবেন তারা রাস্তায় মুভমেন্ট করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ইয়াস, 21 বছর বয়স, 18 বছর বয়স, 20 বছর বয়স, এরকম মারাত্মক অভ্যুত্থান, যুদ্ধের জন্য খুবই ফিট বয়স। আমাদের
15-16 বছর বয়সের মুক্তিযোদ্ধারাও ছিল, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে এরপর আমি এমপি বানিয়ে দেব। মানে দুই কাজ আমাদের এটা বুঝতে হবে। যিনি শেখ হাসিনার পতন ঘটাতে পারছেন, কাজটা খুবই টাফ, কিন্তু কথা হচ্ছে কাজটা দুই রকমের কাজ, দুটোই কঠিন কাজ, কিন্তু দুই রকমের কাজ। ওই কঠিন কাজটা পেরেছে বলে এই কঠিন কাজটাও কেউ পারবে, এটা খুব হাস্যকর যুক্তি, ভুল যুক্তি। যে মানুষটা যথেষ্ট ম্যাচিওর নন, 21 বছর বয়সে ইভেন গ্র্যাজুয়েশনও শেষ হয় না আমাদের মতো দেশের বিবেচনায়, মোটা দাগে যদি হিসেব করি। সো সেই মানুষটাকে আমরা নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পারমিশন দিচ্ছি, যিনি আসলে সাইকোলজিক্যালি ম্যাচিওর না। অন টপ অফ দ্যাট, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন তৈরি হয়েছিল, আমার একদম প্রথম ভিডিওতে আমি ছাত্র উপদেষ্টা নেওয়ার বিরুদ্ধে কথা বলেছিলাম। এটা এক তো তাদের এখানে গিয়ে বদনাম হচ্ছে, বদনাম হয়ে গেছে অলরেডি। আমি মনে করি ছাত্ররা তাদের রাজনৈতিক দল তৈরির সম্ভাবনা ধ্বংস করেছেন এই ক্ষমতায় যাওয়ার ফলে। রাজনীতি করতে হবে, ক্ষমতায় থেকে দল বানানো, এগুলো নষ্ট করেছেন। কিন্তু এছাড়াও আমি আরেকটা কথা বলেছিলাম, বাংলাদেশ চালানো ইজ নট ইজি। আমাদের দেশটা এত জটিল, এত বেশি সিস্টেমের বাইরে, এখানে যথেষ্ট পরিমাণ জীবনের এক্সপেরিয়েন্স প্রয়োজন হয়, যেটা বয়সের সাথে, সময়ের সাথে ছাড়া হয় না। আমাদের ইমোশনাল কন্ট্রোল, নিজের উপর নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো একটা নির্দিষ্ট বয়স ছাড়া হয় না। সুতরাং ওই দেশে প্রাইম মিনিস্টার 40s হয়ে গেছে, ওই দেশে প্রেসিডেন্ট 40s হয়ে গেছে, লেট 30s হয়ে গেছে, এগুলো আদৌ কোনো যুক্তি না। যেসব দেশের উদাহরণ দেই, ওই দেশগুলো আসলে অত্যন্ত সিস্টেম্যাটিকলি রান করে। সুতরাং ওখানে কে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হলো অনেক বেশি ম্যাটার করে না, ওখানে মন্ত্রী কে হলো না হলো অনেক বেশি ম্যাটার করে না। রাদার তারা কতগুলো পলিসি ডিসিশন থাকে সেটা ওভারসি করেন, ওখানে বাকি সবকিছু সিস্টেমে চলে। এখানকার একজন মন্ত্রীকে, একজন সরকারের থাকা মানুষজনকে খুঁটিনাটি বোঝা এত জটিল, এত কমপ্লেক্স একটা সিচুয়েশন এই সাবকন্টিনেন্ট, বিশেষ করে বাংলাদেশ, এত টাফ। সুতরাং যিনি এমপি হচ্ছেন, তিনি বাংলাদেশের আইন প্রণয়ন করবেন, তিনি বাংলাদেশের যথেষ্ট খুঁটিনাটি তারা জানবেন এই বয়সে, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে। এটা ইম্পসিবল। 1-2 জন যদি ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমকে নিয়ে কোনো আইন হতে পারে না। এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত হয়েছে। আর 10% তরুণ রাখার কথা বলা হচ্ছে, আমি জানি না এই 10% তরুণ বলতে কি বলা হয়েছে, ব্যাখ্যা আমরা এখনো পাইনি। এটা কত থেকে কত বয়স পর্যন্ত, এই ধরনের রেস্ট্রিকশনও খুব পজিটিভ কিছু বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারপরেও কিছু পার্সেন্টেজ হয়তো রাখা বা এনকারেজ করা যেতে পারে, কিন্তু বটম লাইন হচ্ছে 21 বছর একটা এমপি হওয়ার জন্য অত্যন্ত ভুল বয়স। আমি এক্সপেক্ট করি ভবিষ্যতে এই রকম নিয়ম আমাদের সংবিধানে যেন, এটা আমার ব্যক্তিগত চয়েস, ইনক্লুডেড না হয়। আমরা কেউ বলতে পারেন যে বুড়ো বয়স্ক লোকজন এমপি হয়ে কি উদ্ধার করেছে, কথা সত্য, কথা একেবারেই ভুল না। বাংলাদেশে সত্যিকার অর্থে এমপি বলতে যা বোঝায়, যারা পার্লামেন্টারিয়ান হওয়ার যোগ্য, এরকম মানুষের সংখ্যা হাতে গোনা যাবে 53 বছরে, সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো যে ক্রাইটেরিয়া সেট করছি, সেই ক্রাইটেরিয়া অন্তত আমাদেরকে যাতে ভবিষ্যতে জেনুইন, আমরা ধরে নিলাম ভবিষ্যতে আমাদের অসাধারণ সব এমপি হলো, কিন্তু সবচেয়ে ব্রিলিয়ান্ট, সবচেয়ে ভালো মানুষটা 21 বছর বয়সে এই রাষ্ট্রের পলিসি বোঝা, সেটাই রোল প্লে করা, আইন বোঝা, আইনে রোল প্লে করার মতো যোগ্য কোনোভাবেই হয়ে ওঠে না। সে সাইকোলজিক্যালি ইম্যাচিওর একটা মানুষ। এমন মানুষের এমপি হওয়ার কোনো কারণ নেই। আমি আরও কিছু ইস্যু নিয়ে কথা বলবো, 70 অনুচ্ছেদ নিয়ে আমার শক্ত দ্বিমত আছে তাদের সাথে, সেগুলো এবং যেগুলো সমর্থন করি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরও যা যা আছে সেগুলো নিয়ে আমি আমার টেক সহসাই ক্রমাগত অনেকগুলো ভিডিও করব, বলতে থাকবো।